এই ডকুমেন্টের ভেতরে আমরা হচ্ছে অ্যাবাউট পেজে গতকাল মনে কাজ করছিলাম না, তাহলে এই পেজে আর কিছু লিখবো না, আমরা হচ্ছে কন্ট্যাক্ট পেজে লিখি। আমি কন্ট্যাক্ট পেজে আসলাম, আসার পরে আমাদের লেখালেখির জায়গা আমরা জানি আমাদের থার্ড রো এর ভেতরে সেকেন্ড কলাম যেটা আছে সেটাই আমাদের লেখালেখির জায়গা। এখানে আমাদের একটা দিতে হয়েছিল ভি অ্যালাইন নামের একটা কথা, যেটাকে আমাদের বলে দিতে হয়েছিল টপ, এবং এটার জন্য একটা উইড দিতে বলা হয়েছিল, সেটা হচ্ছে 980। এরপরে আমরা কাজ শুরু করব এর ভেতরে। হ্যাঁ, খুঁজে পাচ্ছেন না? কি কথা বলেন, এখানে আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রোর মধ্যে আমাদের সেকেন্ড কলাম, এই জায়গাতে এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি বলছি প্যারাগ্রাফ ওগুলো দিলে বাই ডিফল্ট লেফট অ্যালাইন হয়, এটা প্রমাণ আপনাদের কাছে অলরেডি আছে। আমরা এখন এখানে যে কাজটা করব, নতুন একটা ট্যাগ ইউজ করব, সেই ট্যাগের নাম হচ্ছে প্রি ট্যাগ, PRE নামের একটা ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্ট যেভাবে লিখব ব্রাউজারে সেভাবে আউটপুট দেখাবে, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্ট যেভাবে লিখব সেটা ওইভাবে ব্রাউজারে দেখাবে। লাইক মনে করেন আমার, তারপরে এন্টার দিয়ে আমরা মনে করেন যে এভাবে লিখলাম সোনার, তারপরে প্রথমে আসতেছে না, আমি ট্যাব দিয়ে কার্সরটা সরায় নিচ্ছি। হ্যাঁ, তারপরে মনে করেন এরকম বাংলা লিখলাম, ঠিক আছে? আমি এই পেজটা যদি এখন ব্রাউজারে একটু ভিউ করতে যাই এইভাবে লেখার পরে, দেখেন প্রজেক্টটা ছিল আমার এটা 18 তারিখ। একটু যদি আমি ব্রাউজারে দেখি, কন্ট্যাক্ট পেজে ছিলাম, দেখেন আমার সোনার বাংলা আমি যেভাবে লিখছি সেরকমই, লেফটে এতখানি গ্যাপ ছিল, কিন্তু দেখছেন এই লেফটে এই যে এতখানি গ্যাপ আছে না, এই যে এই গ্যাপের জন্য আপনাদের ব্রাউজারেও এতখানি গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি এই গ্যাপটা রিমুভ করে দেই, দেখেন আমি এখান থেকে এই পুরাটা আমি রিমুভ করে দিলাম, লেফটের এতখানি, এটার লেফটে এতখানি রিমুভ করে দিলাম, এটার লেফটে এতখানি রিমুভ করে দিলাম, দিয়ে এটাকে একটা ট্যাব দিয়ে সরাই নিলাম। এভাবে আমি লিখতাম, এখানে ধার ঘেঁষে। দেখেন এখন কি ঘটনা হবে, দেখেন এটাও লেফটে এইভাবেই দেখাচ্ছে। তার মানে আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রি ট্যাগের ভেতরে আমরা যে কন্টেন্ট যেভাবে লিখব সেভাবে আমাদের ব্রাউজারে দেখাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রি ট্যাগের হচ্ছে স্পেশালিটি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা জিনিস শিখব, আরেকটা ট্যাগ। সেই ট্যাগের নাম হচ্ছে KBD, মানে কিবোর্ড শর্টকাট। আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেটার জন্য KBD নামের একটা ট্যাগ ইউজ করতে হয়, আর এটা বুটস্ট্র্যাপে আর একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করে। যাই হোক, আমরা লিখি না কন্ট্রোল প্লাস সামথিং ফর এইটা, ওই ধরনের আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের যে ট্যাগটা লাগবে, আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখি। আমি প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, প্যারাগ্রাফের ভিতরে আমি দিচ্ছি হচ্ছে একটা ট্যাগ, সেটার নাম হচ্ছে KBD, কিবোর্ড শর্টকাট। মনে করেন আমার যেটা হবে কন্ট্রোলের জন্য আমি লিখলাম CTRL। দেখেন আমি একটা ট্যাগ দিলাম KBD ট্যাগ, এটা হচ্ছে আমাদের কিবোর্ডের, এটা আউটপুট দেখলে বুঝতে পারবেন। দেখেন আউটপুটের কোনো কালার আসলো না কেন, কালার কি উঠাই দিছে? কন্ট্রোল প্লাস যদি আমি 1 দেই, দেখি কি বলে। আচ্ছা, এইচ, কন্ট্রোল প্লাস এইচ দেখায় না। যাই হোক, একটা কালার দেখানোর কথা ছিল, একটু ডিফারেন্ট।
এটা কিবোর্ড শর্টকাটকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করি। কিবোর্ডে যেগুলো শর্টকাট লেখা থাকে না সেগুলো লেখার জন্য আমরা হচ্ছে কেবিডি ট্যাগ ইউজ করি। এছাড়া আরেকটা ট্যাগ আছে সিওডি, কোড। কোড আমরা কোড টাইপের কোনো কিছু লিখতে হলে আমরা কোড ট্যাগের ভিতরে লিখে থাকি। আচ্ছা, এখন আমরা আরেকটি স্পেশাল কাজ দেখার চেষ্টা করব। স্পেশাল কাজটা হচ্ছে লাইক মনে করেন আমি এটা H1 এর ভিতরে দেখাচ্ছি। আচ্ছা, H1 দিলে কনফিউশনে পড়ে যাবেন, আমি 2 এর ভিতরে দেখালাম, H2 ট্যাগের ভিতরে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ওই যে লেস দ্যান যে সাইন আছে না, লেস দ্যান তারপরে H1, ওই লেস দ্যান সাইনটা নিয়ে আসার জন্য আমাদের একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, $LT তারপরে সেমিকোলন, $LT ফর লেস দ্যান। তাহলে লেস দ্যান হলো, তারপরে কি দিতে হবে H1, তারপরে কি হবে গ্রেটার দ্যান সাইন হবে না, লেস দ্যান তারপরে গ্রেটার দ্যান সাইন হবে, গ্রেটার দ্যানের জন্য আবার $GT তারপরে সেমিকোলন, গ্রেটার দ্যান সাইন হলো, তারপরে কি হতে হবে বলেন তো, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কি হবে আমাদের লেস দ্যানের জন্য LT, তারপরে হবে ক্লোজ অফ H1, তারপরে হবে গ্রেটার দ্যান, শেষ LT ফর লেস দ্যান আর GT ফর গ্রেটার দ্যান সাইন। ঠিক আছে, এটা করলে আমাদের আউটপুটে দেখেন ঠিক ওই রকম চলে আসছে। আমি আরটা অ্যাড করব, ভিডিও। আচ্ছা, ভিডিও অ্যাড করার আগে আমাদের একটা ভিডিও নিতে হবে। আমাদের কম্পিউটারে ভিডিও কোথায় আছে সেখান থেকে ভিডিও নেই। হ্যাঁ, আমরা অ্যাসেটস এর ভিতরে ইমেজ নামের ফোল্ডার না, আমি এখানে একটা নতুন ফোল্ডার করলাম ভিডিও। আমি একটা ভিডিওস নামের একটা ফোল্ডার করলাম যেখানে আমরা ভিডিওগুলো রাখবো। হ্যাঁ, আমরা চাইলে ইউটিউব থেকেও কোনো একটা সোর্স ফাইল আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, গত দিনের ভিডিওটাও ইউজ করতে পারি। হ্যাঁ, সমস্যা নাই। তো আমি গত দিনের ভিডিওটাই নিয়ে আসি। এটা আবার অনেক বড় হয়ে যাচ্ছে, 100। হ্যাঁ, যে জায়গা থেকে খুশি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ফাইল আছে না, এই ভিডিও ফাইল আমরা হচ্ছে যে ফরম্যাটগুলো আমরা ইয়ে করতে পারবো, HTML এ যে ভিডিও ফাইলের ফরম্যাটগুলো সাপোর্ট করে সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে MP4। ঠিক আছে, একটা হচ্ছে MP4, আর একটা নাম হচ্ছে WEBM। ঠিক আছে, একটা নাম হচ্ছে MP4 যেটা পারেন, আর একটা হচ্ছে WEVM। ঠিক আছে, WEVM নামের একটা ফরম্যাট আছে, আর আরেকটা ফরম্যাট আছে হচ্ছে OGG। ঠিক আছে, একটা হচ্ছে MP4, একটা হচ্ছে WEBM, আর একটা হচ্ছে OGG, আর রিসেন্টলি আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে MPEG। ঠিক আছে, এবং MPEG-4 যেটা, এই দুইটাই সাপোর্ট করে। HTML এখন হচ্ছে টোটাল 4টা ফরম্যাট সাপোর্ট করে মোটামুটি। একটা হচ্ছে MP4, একটা হচ্ছে WEBM, আর একটা হচ্ছে OGG, আর একটা হচ্ছে MPEG, যেটা MPEG-4 নামেও পরিচিত। হ্যাঁ, এই কয়টা ফরম্যাটের ভিডিও HTML সাপোর্ট করে। ঠিক আছে, মানে এই কয়টা ফরম্যাটের ভিডিও ফাইল HTML সাপোর্ট করে, এবং অডিও যে ফাইলগুলো সাপোর্ট করে তার মধ্যে হচ্ছে আছে MP3 একটা। ঠিক আছে, একটা হচ্ছে MP3, আর একটা হচ্ছে OGG। ঠিক আছে, OGG। ঠিক আছে, একটা হচ্ছে MP3 আর একটা হচ্ছে OGG,
আর আরেকটা হচ্ছে WAV ওয়েভ, WAV MP3 OGG and WAV এই কয়টা ফরম্যাটের ভিডিও ফাইল HTML সাপোর্ট করে, মানে বাই ডিফল্ট হিসাবে। ঠিক আছে, ওকে। আমি একটা ভিডিও ফাইল, ছোট ভিডিও ফাইল নাই, এ বড়টা দিয়ে করব নাকি? আচ্ছা, একটা ভিডিও ফাইল নেই, ওটা দেখলে আপনাদের হাসিও লাগবে, কাজও করতে ভালো হবে। না, আরেকটা ভিডিও আছে, ভিডিওটা ছোট এবং আপনারা ওই ভিডিওটা দেখলে একটু মজাও লাগবে আপনাদের। কত তারিখে যেন করাইছিলাম, এই যে এখানে মনে হয় ভিডিওটা আছে। এটা ছোট ফাইল এবং মজার ফাইল। হ্যাঁ, দেখছেন? এই যে দেখে ফেলছে। আমি অ্যাসেটস এর ভিতরে, ভিডিওস এর ভিতরে আমি হচ্ছে একটা ভিডিও ফাইল রাখলাম। আপনাদের যাদের কাছে ভিডিও ফাইল নেই, আপনাদের সার্ভারে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তা আমরা ভিডিও ফাইলটা রাখলাম। এবার ভিডিও ফাইলটা আমাদের HTML এর সাথে আমি ইনক্লুড করে কাজ করব কিভাবে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এখানে এখন আমি যেটা কাজ করব, আমরা জানি ভিডিও ফাইলকে অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেটার নাম হচ্ছে ভিডিও ট্যাগ। আমি ভিডিও ট্যাগটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ভিডিও, আচ্ছা আমরা তো কোনোদিন HR ট্যাগ ইউজ করি নাই না, আমরা HR ট্যাগটাও এখানে ইউজ করলাম। HR এর শেষে আপনি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতেও পারেন, না দিলেও কোনো ভুল নাই। দিতেও পারেন, এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিতেও পারেন, না দিলেও কোনো ভুল নাই। আর HR এর আউটপুট কিরকম আসে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এরকম একটা লাইন দেখতে পাচ্ছেন না, এই লাইন দ্বারা এই ধরনের যদি আমরা কোনো চেহারা দেখতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে HR ট্যাগটা ইউজ করতে হয়। HR ফর হরিজন্টাল লাইন ব্রেক। ঠিক আছে, হ্যাঁ, এটা সেলফ ক্লোজিং ট্যাগ বললাম না, নট পেয়ার। শুরু আছে, শেষ নাই। ভিডিও আছে, আমি দিলাম যে। হ্যাঁ, আমি ফোল্ডারে দেই নাই তো, বাহিরে কেউ নিয়ে চলে গেছে, আবার দিলাম। নেন, কেউ নিয়ে চলে গেছে, আমি আবার দিলাম। ও মনে করছে যে এত ভালো একটা ভিডিও আমি একাই নিব, কাউকে দিব না, সে কাট করে নিয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সেরকম চাপের উপরে ক্লাস করাচ্ছি না, আমি আবারও বলতেছি। আমি সচরাচর যেভাবে ক্লাস নেই সেভাবে আপনাদের ক্লাস নিচ্ছি না। আপনারা এইটাই নিতে পারছেন না অনেকে। এখানে আপনারা 3 থেকে আবার নাই, এই যে আছে শুধু বাহিরে, ব্যাচ 4 এর ভিতরে এই যে আছে, আছে, সাপোর্ট করবে না কেন? ওকে, এই ভিডিওটা আমরা অ্যাড করতে পারি একভাবে, সেটা হচ্ছে আমরা ভিডিওর পরে SRC নামের একটা ট্যাগ আছে, সরি অ্যাট্রিবিউট, এর মাধ্যমে আমরা ওই যে ইমেজ যেভাবে অ্যাড করছিলাম মনে আছে, সেভাবে আমরা অ্যাড করতে পারি। আমি ওইভাবে অ্যাড করা দেখাবো না, আমি আপনাদেরকে আরেকটা নতুন ট্যাগ দেখাবো। মানে ইমেজ ফাইলও ওই ট্যাগ দিয়ে অ্যাড করা যায়, ভিডিও ফাইল, অডিও ফাইল সবগুলো অ্যাড করা যায়। সেই ট্যাগের নাম হচ্ছে সোর্স নামের একটা ট্যাগ আছে। ঠিক আছে, সোর্স নামের একটা ট্যাগ আছে, সোর্স ট্যাগটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এই সোর্স ট্যাগের ভিতরে আমি SRC দিলাম। এর ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওই ভিডিও ফাইলের লোকেশন বলে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এর আগে যে কাজটা করছিলাম, ভিডিও ফাইলের লোকেশন বা অডিও ফাইল বলেন, ইমেজের লোকেশন নেওয়ার জন্য আমরা এখানে আসলাম, তারপরে রিনেম করে এটার নাম নিলাম, তারপরে এটার নাম নিলাম, তারপরে এই নাম নিয়ে আমরা পাথগুলো এখানে বসায় দিতাম, তাই কি না? তো এখানে আমরা নেটবিনসের একটু হেল্প নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হেল্প নেওয়ার জন্য কন্ট্রোল স্পেস নামের বাটনে ক্লিক করেন, কার্সরটা ঠিক ওই কোটেশনের মাঝখানে রেখে, তারপরে দেখবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়েছে।
এরপর থেকে আমরা অ্যাসেটটা সিলেক্ট করে এন্টার দিব। অ্যাসেট কিভাবে সিলেক্ট করব? আমাদের কিবোর্ডের আপ ডাউন অ্যারো নামের যেটা আছে সেটা দিয়ে আমরা আমাদের কার্সর যেটা আছে যে সোর্সের পরে কোটেশনের ঠিক মাঝখানে নিলাম, কন্ট্রোল স্পেস দিলাম, কন্ট্রোল স্পেস এরকম আসছে। আপ ডাউন অ্যারো দিয়ে আমি অ্যাসেট নামের ডিরেক্টরিটা সিলেক্ট করে দিলাম, আবার কন্ট্রোল স্পেস, এবার ভিডিও নামের ডিরেক্টরি সিলেক্ট করে এন্টার দিলাম, আবার কন্ট্রোল স্পেস, এবার ভিডিওটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। হবে তো? হবে না কেন? আমরা যখন ভিডিও ফাইলটাকে চুজ করে দিলাম, কিভাবে দিলাম বুঝতে পারছেন? এভাবে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 0%, সম্ভাবনা নাই বললেই চলে। আমি যদি এখন এটাকে রিলোড করি, একটু খেয়াল করেন, আমার ভিডিও ফাইলটা শো করছে, বাট সব জায়গা একাই দখল করছে, আরও অনেক ঘটনা ঘটে গেছে। যাই হোক, ওগুলো আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে? তো ওটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এরপরে আমরা আরেকটা জিনিস দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে আমাদের টাইপ। এই ভিডিও ফাইলটা টাইপ কি ধরনের সেটা আমরা বলে দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা HTML5 নিয়ে কাজ করি। HTML5 অনেক কিছুই বোঝে নিজের থেকেই, ঠিক আছে? তো টাইপে আমাদের বলে দিতে হয় যে ভিডিও অর MP4, ভিডিওর মধ্যে MP4 টাইপের ফাইল নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এই কথাটা আমার দিলে দিবেন, না দিলে না দিবেন, দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নাই, দিলে ভালো, না দিলে ভুল না। বুঝছেন জিয়াউর রহমান? প্রতিদিনের ভিডিওতে কিন্তু আমার এই জিয়াউর রহমান কথাটা শুনতে পাবেন, যেমন লালনের গানে লালনের নামটা আছে সেরকম। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওটাকে প্লে করা বা এই ধরনের ব্যবস্থাটা করতে হবে, তাই কি না? সেটা করার জন্য আমি ভিডিওর যে ট্যাগটা আছে এর পাশে ছোট্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটার নাম হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলস নামের এই ট্যাগটা অ্যাট্রিবিউটটা ইউজ করব। কন্ট্রোলস অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল দিয়ে আমরা ফাঁকা স্ট্রিং রাখবো, অথবা ইকুয়ালটা দিয়ে দেওয়া যেটা এটা পুরোটা তুলে দিব, আপনার ইচ্ছা তুলেও দিতে পারেন, অথবা ইকুয়াল দিয়ে ফাঁকা জায়গা রাখলেও রাখতে পারেন, ঠিক আছে? আমরা ফাঁকা জায়গাও রাখতে পারি, মানে এরকমও রাখতে পারি, অথবা ইকুয়াল দিয়ে এরকমও রাখতে পারি, আপনার ইচ্ছা। এরপরে আমরা সেভ করে আমাদের ওয়েব পেজটাকে যদি রিলোড করি, দেখেন এটার আমার কিছু কন্ট্রোল আসছে, আমরা এখন এই ভিডিওটাকে প্লে করতে পারি, ঠিক আছে? আমরা এই ভিডিওটাকে প্লে করতে পারি, এটাকে আমরা টেনে নিয়ে যেতে পারি, ভলিউম কমাইতে পারি, আবার ফুল স্ক্রিনে দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমার ভিডিওটা কি করছে বলেন তো? আমার জায়গাটাকে বড় করে ফেলছে, আমাদের সাইজটা ছিল সেটা থেকে বড় হয়ে গেছে। আমার যদি ভিডিও ফাইলটাকে সাইজ করতে হয়, আমার জাস্ট এখানে যে কাজটা করতে হবে, হাইট একটা দিতে হবে, আর একটা দিতে হবে হচ্ছে উইডথ। কন্ট্রোলসে আমার কিছু দিতে হবে না, জাস্ট কন্ট্রোল দিলেই হবে। মিউট করেন, মিউট করেন, কে শুনতেছেন সে মিউট করেন। আমরা এখানে একটু ভিডিওটাকে ছোট করার জন্য আমি হাইট মনে করেন দিলাম যে 150 পিক্সেল, এবং উইডথ দিয়ে দিলাম মনে করেন যে উইডথ একটু বড় 500 দিলাম, ঠিক আছে? হাইট দিলাম 150 এবং উইডথ দিলাম 500, যদিও এটা আমরা 980 দিতেও দিতে পারতাম, তো আপনারা ওটা বুঝে নেবেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে একটু খেয়াল করেন, আমরা এটাকে রিলোড করলে দেখেন ভিডিওটা ছোট হয়ে গেছে। এটা অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ভিডিও ফাইলটা ছোট হয়েছে, বাট আমার এইটা দেখেন, এটা আমাদের আছে 150 পিক্সেল এবং এখান থেকে এই জায়গা পর্যন্ত আমার হচ্ছে 500 পিক্সেল। আমি এখন চাইলে এটাকে প্লে করতে পারি, ফুল স্ক্রিনে দেখতে পারি। ওকে, এখন আমাদের এখানে আরও কিছু এটার জন্য ফিচার আমরা অ্যাড করতে পারি এই ভিডিও ট্যাগের সাথে। সে ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে
অটো প্লে। ওকে, অটো প্লে নামের আমরা একটা ফিচার অ্যাড করতে পারি। ফিচার মানে আমরা জানি অ্যাট্রিবিউট। এই অটো প্লে ফিচারটা অ্যাড করার ফলে যে ঘটনাটা ঘটবে, আপনার পেজটা লোড হওয়ার সাথে সাথে ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। অটোমেটিক ভিডিওটা প্লে হওয়া শুরু করবে, অটো প্লে। এবং আরেকটা অ্যাট্রিবিউট এর সাথে অ্যাড করতে পারেন, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে লুপ। লুপটার কাজ হচ্ছে আপনার ভিডিওটা প্লে হয়ে শেষ হয়ে গেলে আবার সেটা শুরু থেকে আবার প্লে হওয়া শুরু হবে। ঠিক আছে, একটা ভিডিও যদি আপনি বারবার রিপিট করতে চান তাহলে আপনার হচ্ছে লুপ এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন। এবং আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে মিউটেড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনার ভিডিওটা যখন প্লে হবে তখন বাই ডিফল্ট হিসাবে মিউটেড অবস্থায় থাকবে, মানে ভলিউমটা থাকবে 0। ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে কিনা। দেখেন ভিডিওটা যখন প্লে হয়েছে ভয়েসটা মিউটেড আছে, সাথে সাথে আপনার ভিডিওটা চালু হয়ে গেছে। এখন আপনাদের জন্য সিম্পল একটা টাস্ক, অডিও দেখার জন্য কিছু না, অডিও তার একটু ভিন্ন করে দেখাই তাহলে। হ্যাঁ, অডিওটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের একটা নাম হবে, সেটার নাম হচ্ছে অডিওস দিলাম। হ্যাঁ, এবার আমাদের কোথায় অডিও আছে সেখান থেকে আমি একটা অডিও নিয়ে আসলাম, কালিম্বা অডিও নিয়ে এসে আমার অডিওস ফোল্ডারের ভিতরে রাখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার একটা ট্যাগ দিতে হবে, সেটা ট্যাগের নাম হচ্ছে অডিও। ঠিক আছে, অডিও ট্যাগ দিব। হ্যাঁ, অডিও ট্যাগ দেওয়ার পরে আমরা ওখানে সোর্স ইউজ করছিলাম না, সোর্সের ভিতরে এসেই দিছিলাম, ওইটা আমরা এবার দিব না, এবার অন্যভাবে কাজ করব। এখানেই সোর্স দিব, ডাইরেক্ট সোর্স। এভাবেও করা যায়, কিন্তু ভিডিওটাও এভাবে করা যায়, সমস্যা নাই। সোর্সের ভিতরে, হ্যাঁ সোর্সের ভিতরে আমরা অ্যাসেটসের ভেতর থেকে আমরা হচ্ছে অডিও ফোল্ডারের ভেতর থেকে কালিম্বাকে লোড করে দিলাম। এরপরে আমার টাইপ দিলেও হয় না দিলেও হয়, সো আমি টাইপটা দিচ্ছি না। আমার হাইট উইডথ দিলেও হয় না দিলেও হয়, সো আমি এটাও আর দিলাম না। আমার শুধু দিব হচ্ছে কন্ট্রোল। যাবে, আমরা যদি একটু রিলোড করি, দেখেন আমার এখানে চলে আসছে, দেখছেন আমার হচ্ছে অডিওটা চলে আসছে। কিন্তু এবার যদি আমি অডিওটার বাকি অ্যাট্রিবিউট বসাইতে চাই, যেমন লুপ দিতে পারি, তারপরে মিউটেড দিতে পারি, তারপর অটো প্লে দিতে পারি। কোনটা কোথায় দিব, কোনটা আগে দিব কোনটা পরে দিব, এটার কোনো আমাদের কোনো ধারবাধা নিয়ম নাই, আমরা যে কোনোটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নিচে যদি নিয়ে আসার আপনার খুবই ইচ্ছা হয় তাহলে এখানে একটা কাজ করেন, বিআর ট্যাগ ইউজ করেন। হ্যাঁ, বিআর ফর লাইন ব্রেক, পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, এটা দিলে দেন, না দিলে কোনো সমস্যা নাই। রিলোড করে দেখেন আমাদের এটা কিন্তু নিচে চলে আসছে। এই যে অডিওটাই আগে দিবেন, তাহলে আপনার ইচ্ছা কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে, আমরা এটা পারছি। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশনের মধ্যে আমরা কিভাবে লিংক আপ করতে পারি সেটা করব। সেটা করার জন্য আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে lipsum.com এ আসতে হবে। হ্যাঁ, lipsum.com মানে আমাদের কিছু ডামি কন্টেন্ট লাগবে, কিছু লেখা লাগবে। আমারও নাই কোড, এই যে কোড, কিছুই না তো, ইন্টারনেট নাই। যেহেতু ইন্টারনেট নাই আমাদের করার কিছু নাই, আমরা গ্যালারি পেজে কাজ করব। ঠিক আছে, গ্যালারিতে কাজ করার জন্য আমাদের যেখানে লিখতে হয় এই যে 550, এই জায়গাতে চলে আসি। এখানে আমাদের কি দিতে হবে বলেন তো, একটা উইড দিতে হবে। উইড কত হবে বলেন তো, 980। ভিয়ালাইন হবে, যেটা হবে টপ, এবং এর ভিতরে আমরা কাজ শুরু করে দিব। ঠিক আছে, ও
আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, হ্যাঁ, এবং প্যারাগ্রাফের উপরে আমি একটা H2 ট্যাগ দিলাম। ঠিক আছে, আমি H2 ট্যাগটা দিলাম এই জন্য সেকশনটাকে ডিফাইন করার জন্য। আমি বললাম এটা চ্যাপ্টার 1 বললাম, এবং চ্যাপ্টার 1 এ আমি কিছু লেখা লিখতেছি। লেখাটা হবে যে হ্যালো ওয়ার্ল্ড। তারপরে হ্যালো ওয়ার্ল্ডটাকে কপি করব, বুঝছেন? কপি করে পেস্ট করতে থাকবো। মানে একটু কন্টেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে? আমরা জাস্ট একটু কন্টেন্ট বাড়ানোর জন্য এই কাজটা করতেছি, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড, ওকে। আমি কিছুটা কন্টেন্ট লিখলাম, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আমি একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করে ফেলি। এই অংশটাকে ডুপ্লিকেট করার জন্য কি করব, অলরেডি আপনাদেরকে শেখানো হয়েছে। এটুকু সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন এবং শিফট ধরে সবার শেষে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো। একবার আমরা 4বার ডুপ্লিকেট করি, মাত্র 4বার, 2 3 অ্যান্ড 4বার ডুপ্লিকেট করে প্রত্যেকটা চ্যাপ্টারকে এবার রিনেম করে ফেলি, হ্যাঁ। প্রথমটা চ্যাপ্টার নাম্বার 1 ছিল, এবার পরের চ্যাপ্টারটাকে আমি করে ফেলি চ্যাপ্টার 2, পরের চ্যাপ্টারকে করে ফেলি হচ্ছে চ্যাপ্টার 3, পরেরটাকে করে ফেলি চ্যাপ্টার 4। শেষ। আমার 4টা চ্যাপ্টার তৈরি করা দরকার, করে ফেলছি। এটা কিভাবে করা হয়েছে আপনারা বুঝতে পারছেন আশা করি, কিন্তু আপনি তো কাজ করেন নাই তো কেন করেন নাই? এখন যদি আমার সাইটটা ভিজিটে আসা হয়, আমি গ্যালারিতে মনে কাজটা করছিলাম, দেখেন আমাদের এরকম 4টা চ্যাপ্টার তৈরি হয়েছে, ঠিক আছে, চ্যাপ্টার 1 2 3 অ্যান্ড 4। আচ্ছা, আরেকটা ছোট কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমাদের এই সেকশনের হাইট 550 ছিল না, এটা একটু বাড়ায় দিই, হাইটটা করে দিই 750। এটা একটু বড় রাখি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিংক তৈরি করব। আমরা জানি লিংক তৈরি করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এ ট্যাগ, তাই কি না? আমি এ ট্যাগ দিলাম, দিয়ে এখানে বললাম কি এটা আমাদের চ্যাপ্টার 1, এবং সেটাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের দিতে হয় href হাইপার রেফারেন্স, এবং এরপরে আমি একটা দিলাম হচ্ছে পাইপলাইন, দুইটা দাড়ি চিহ্নের মতো। এটা নিয়ে আসার জন্য শিফট ধরে এন্টার বাটনের উপরে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করলেই পাইপলাইন পাওয়া যায়, ঠিক আছে। এটা পাইপলাইন সিম্বল হিসাবে ধরা হয়। আমি এটাকে কপি করে, আচ্ছা যারা পারতেছেন না শুধু দেখেন, বলেন। যারা পারতেছেন না তারা শুধু একটু দেখেন, এটা বুঝে রাখেন, রিপিট করার মতো কিছুই নাই। জাস্ট হচ্ছে আমি যে কাজটা করছি, আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিছি। আমরা জানি লিংক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ লাগে, এ ট্যাগ। আমি এ ট্যাগ দিলাম, তারপরে আমাদের লিংক তৈরি করার জন্য আরেকটা কি লাগে, হাইপার রেফারেন্স দিলাম। আমি চ্যাপ্টার 1 এর সাথে লিংক তৈরি করতে যাচ্ছি, তাই চ্যাপ্টার 1 দিলাম। এরপরে দুইটা পাইপলাইন দিলাম, পাইপলাইন মানে দুইটাকে আমি একটু সেপারেট করে দেখাতে যাচ্ছি। তারপরে আমি কি করছি, এইটুকুকে কপি করছি, করে আর 3বার পেস্ট করছি, 2বার 3বার 4বার, টোটাল 4বার, এবং শেষের পাইপলাইনটাকে বাদ দিলাম। এটা করার ফলে যে ঘটনাটা হলো, আপনি একটু রিলোড করে দেখেন, এটার উপরে এইভাবে চ্যাপ্টার 1 2 হয় নাই, যে এগুলো চেঞ্জ করে দিব। এগুলোতে ক্লিক করলে চ্যাপ্টারগুলোতে চলে আসবে। এটা করতে যাচ্ছি আমি, হ্যাঁ। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে, যেহেতু প্রথমটা ছিল
প্রথমটা চ্যাপ্টার 1, পরেরটাকে করে দিলাম চ্যাপ্টার 2, পরেরটাকে করে দিলাম 3 এন্ড সবার শেষেরটাকে করে দিলাম হচ্ছে চ্যাপ্টার 4। এখন এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমি যদি নিয়ে আসতে চাই আমাদের একটা কাজ করতে হবে। আমি হেডিং এ অথবা প্যারাগ্রাফে, আমি হেডিং এ ইউজ করতেছি একটা আইডি নামের একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আইডি। কোন একটা ফিল্ডকে আমরা যদি ইউনিক করে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে যে অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে আইডি। কোনো একটা ফিল্ডকে, যে কোনো ফিল্ড হতে পারে, আমরা ইউনিক করে রিপ্রেজেন্ট যদি করতে চাই, ইউনিক তো বোঝেন? হ্যাঁ, নির্দিষ্ট, ওটার আর ডুপ্লিকেট কোনো কিছু নাই, ঠিক আছে? ওরকম করে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে, ও গলা শুকায় গেছে, কি নাম বলেন তো? আইডি ইউজ করতে হয়। হ্যাঁ, এখন এই আইডির রেসপেক্টে আমাদের হচ্ছে প্রত্যেকটা পেজের আমাদের পাথগুলো বলে দিতে হবে, ওখানে যাবে ওখানে যাবে। এই আইডিতে আমি প্রথমে চ্যাপ্টার 1 কে রিপ্রেজেন্ট করার জন্য আমি যেটা ইউজ করলাম, মনে করেন CH1। এরপরে চ্যাপ্টার 2 কে রিপ্রেজেন্ট করার জন্য আমি আইডি দিলাম হচ্ছে CH2। এরকম করে আমাদের চ্যাপ্টার 3 কে রিপ্রেজেন্ট করার জন্য আমি যেটা করলাম যে চ্যাপ্টার চ্যাপ্টার আবার ভুল করি কেন বলেন তো? CH নামের কোনো কিছু আছে? আইডি হবে, আইডিতে হবে CH3। কোড খুব ফাস্ট হয়ে যাচ্ছে, রিকগনাইজ করতে পারতেছে না। CH3, তারপরটাকে আমি বললাম হচ্ছে আইডি CH4। আমি সবগুলো আইডি প্রত্যেকটাতে প্রোভাইড করে দিলাম শুধু হেডিং এ। এবার আমার লিংক তৈরি করার জন্য জাস্ট হাইপার রেফারেন্সের এখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার বলে দিতে হবে। হ্যাশ চিহ্ন দিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার বলে দিতে হবে। এটা চ্যাপ্টার 2, এটা হবে চ্যাপ্টার 3 এন্ড সবার শেষেরটা হবে চ্যাপ্টার 4। হ্যাঁ, কি দাগানো? এটা শিফট ধরে এন্টারের উপরে যে বাটনটা আছে সেটা। এখন যদি আমরা রিলোড করি, একটু খেয়াল করেন, আমি চ্যাপ্টার 1 2 3 4 এখানে কাজ করে না কেন? আমি কি এটা সেভ হয় নাই? সেভ হয়নি। রিলোড করি, সরি, আমাদের গ্যালারিতে কাজ করতেছিলাম চ্যাপ্টার 1, আমার চ্যাপ্টার 1 এ কিন্তু চলে আসছে। আমি যদি চ্যাপ্টার 4 দেই আমার চ্যাপ্টার 4 এ চলে আসছে, আমি যদি চ্যাপ্টার 3 দেই চ্যাপ্টার 3 তে চলে আসছে, ঠিক আছে? এখন আমার এখান থেকে আবার উপরে ফিরে যাওয়ার জন্য কি আবার উপরে উপরে আসতে হচ্ছে না? আমি প্রত্যেকটার উপরে এই লিংকটা দিয়ে দিব। এটা যারা করতে পারবেন না, না করলেও সমস্যা নাই, বাধ্যতামূলক না। আমি প্রত্যেকটার উপরে এই লিংকটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার উপরে লিংকটা দিয়ে দিচ্ছি। শেষ। এখন যদি আমি সেভ করে এখানে আসি, দেখেন প্রত্যেকটার উপরে উপরে লিংক আছে। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 1 2 3 2 1 আমরা যে কোনোটাই এভাবে ভিজিট করতে পারবো। এই যে ভিজিট করতেছি এটাই আমাদের ছিল হচ্ছে ইন্টারনাল। সেটা হচ্ছে আমাদের ফাঁকা ছিল হচ্ছে portfolio.html ফাইলটা। আমরা portfolio.html ফাইলটা ওপেন করব, করে এটার যে সেকশনটা আছে কোথায় আমরা কাজ করব, থার্ড রো এর ভেতরে আমাদের 550 এর ভিতরে কাজ করতে হবে। এখানে আমরা চলে আসি এবং এখানে আমরা কি করব বলেন তো? ভি অ্যালাইন যেটা দেওয়ার কথা সেটা দিব। ভি অ্যালাইনটা দিব 980 এবং একটা উইডথ দিতে হবে। আচ্ছা দিচ্ছি, উইডথ হবে 980 আর ভি অ্যালাইনটা হবে টপ। বলেন পি আর ই কোনটা লিখবেন? না, এগুলো ফর্মের ভিতরে লিখবো, হয় পি ট্যাগের ভিতরে, না ফর্মের ভিতরে লিখবো, ফর্ম, ঠিক আছে? আমাদের এই কাজটা করার জন্য আমরা বলছি একটা ফর্ম তৈরি করব। সো ফর্মের জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেটার নাম হচ্ছে
ফর্ম ট্যাগ, ঠিক আছে, এর ভিতরে আমরা কাজ করব। আমরা উইদাউট ফর্মেও কিন্তু কাজটা করতে পারি, সমস্যা নাই, তবে আমরা ফর্ম ট্যাগটা ইউজ করা শিখব, ঠিক আছে। তো ফর্মের ভিতরে বা বাহিরে, আমরা বাহিরে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে ইনপুট নামের একটা ট্যাগ আছে এটাকে ইউজ করি, জাস্ট ইনপুট, ইনপুট নামের এই ট্যাগটাকে যদি আমরা ইউজ করি, এটা ভিতরে ইউজ করতে পারি, ফর্মের বাইরে ইউজ করতে পারি, যে কোনো জায়গায়। এই ইনপুট ট্যাগটা ইউজ করার সাথে সাথে আপনি দেখেন এখানে একটা লেখার একটা জায়গা তৈরি করে দিচ্ছে, দেখছেন, জাস্ট একটা ইনপুট ট্যাগ দেওয়ার সাথে সাথে। ওকে, আমরা ইনপুট ট্যাগটা ওখানে দিব না, আমরা দিব হচ্ছে ফর্মের ভিতরে। তো প্রথমে আমাদের কি থাকবে, নেম নামের কথা তো থাকবে না, প্রথমে আমাদের নেম থাকবে, তারপরে আমাদের হবে হচ্ছে ইনপুট একটা ফিল্ড, মানে ওই লেখার একটা জায়গা থাকবে যেখানে আমরা নামটা ইনপুট দিতে পারবো। এভাবে যদি আমরা লিখি নেম কোলন তারপর হচ্ছে ইনপুট, কিছু খেয়াল করেন আমাদের এরকম একটা চলে আসছে, নেম তারপরে ইনপুট দেওয়ার একটা জায়গা, ঠিক আছে। এরপরে যদি মনে করেন আমি এটাকে ডুপ্লিকেট করি, করে যদি এখানে আমরা বলি হচ্ছে ইমেইল, ইমেইলের জন্য আমরা যদি ইনপুট দিতে চাই, তারপরে এইভাবে যদি আমি কাজ করি, তাহলে দেখেন এখানে ইমেইল দেওয়ারও একটা জায়গা চলে আসছে, কিন্তু দুইটা কি হয়েছে, পাশাপাশি না, আমরা উপর নিচে করতে যাচ্ছি। এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, বিআর। তারপরে দেখেন আমাদের এভাবে উপর নিচে আসছে, বাট দেখেন দুইটার মধ্যে গ্যাপ তেমন নাই, এই একটা গন্ডগোল, এগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করার জন্য আমরা টেবিল দিয়ে এই কাজটা করব, বুঝছেন। সবাই কত এইচআর ইউজ করতে পারেন, হ্যাঁ এইচআর ইউজ করলেও হবে, তবে এইচআরে ওভাবে ভালো হবে না, ঠিক আছে, হ্যাঁ একটা দাগ আসবে, তারপরে ইয়ে হবে। তো যাই হোক, আমরা এখন যেটা দিয়ে কাজটা করব সেটা হচ্ছে টেবিল দিয়ে, হ্যাঁ। তো টেবিল দিয়ে কাজ করার আগে আমরা ছোট্ট আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেই ট্যাগটার নাম হচ্ছে ফিল্ড সেট, ঠিক আছে। আমরা হচ্ছে ফিল্ড সেট নামের একটা ট্যাগ দিব এবং এটাকে ক্লোজ করতে হবে, কিন্তু ফিল্ড সেটকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এবং এর ভিতরে আমরা আরেকটা জিনিস লিখব, ট্যাগ, সেই ট্যাগের নাম হচ্ছে লিজেন্ড, এবং লিজেন্ডের ভিতরে আমি লিখলাম হচ্ছে কি জানি রেজিস্ট্রেশন ফর্ম না কি দিব, রেজিস্ট্রেশন ফর্ম দিলাম। কেন নিলাম একটু পরে বলবো নি, হ্যাঁ, আউটপুট দেখানোর পরে বললে ভালোভাবে বুঝতে পারবে। আমরা ফিল্ড সেট নামের একটা ট্যাগ ইউজ করলাম এবং লিজেন্ড নামের আরেকটা ট্যাগের ভিতরে আমি রেজিস্ট্রেশন ফর্ম লিখলাম। লেখার পরে একটু খেয়াল করেন আমাদের এই যে রেজিস্ট্রেশন ফর্ম কথাটা আসছে, এটা কোথা থেকে আসছে বলেন তো, লিজেন্ডের ভিতর থেকে। আর ফিল্ড সেটের কাজ হচ্ছে এই যে চতুর্দিক দিয়ে এরকম একটা বর্ডার দিয়ে এরকম বক্সের মতো একটা শেপ তৈরি করা, ওটার কাজ হচ্ছে ফিল্ড সেটের কাজ। এখন যদি আপনার এই লেখাটাকে সেন্টারে যদি নিয়ে আসতে হয় তাহলে কি করবেন, অ্যালাইন দিয়ে করবেন, যদি রাইটে নিতে হয় অ্যালাইন দিয়ে করবেন, আর লেফটে নেওয়ার জন্য অ্যালাইন দিলে দেন, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন। এরপরে এর ভিতরে আমি বলছিলাম আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের টেবিল লেআউটের মাধ্যমে। টেবিলের ভেতরে আমি রো রাখবো একটাতে আমাদের হচ্ছে নেম বা এটা রাখবো, আর ইনপুট ফিল্ডটা বাকিটাতে রাখবো। এটার জন্য আমি করলাম হচ্ছে একটা টেবিলের একটা রো দিলাম, রো এর ভেতরে কলাম রাখবো হচ্ছে দুইটা করে, একটা এই দুইটা কলাম আমি রাখলাম। প্রথম কলামে আমি নামটা রাখবো, নামটা কি হবে, নেম, এবং পরের কলামে আমি রাখবো হচ্ছে ইনপুট ফিল্ডটাকে, ইনপুটটাকে রাখলাম। ইনপুটটা সেলফ ক্লোজিং, তাই ক্লোজ করে দিলাম। ইনপুটের সাথে আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হয় টাইপ,
টাইপের কাজ হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডে আমরা কি ধরনের ডাটা লিখবো বা যাবতীয় যা কাজ করব সেই টাইপটা। তো আমরা নামের ক্ষেত্রে ABCD নাম্বার যে কোনো ক্যারেক্টার এই সেই বিভিন্ন কিছু ইনপুট দিতে পারি, তাই এটা টাইপ দিতে হয় টেক্সট। আর এরপরে এর পাশাপাশি আমরা নেম নামের একটা ফিল্ড রাখবো। এই ফিল্ডটার একটা নাম আমি নেমই রাখলাম, নেমের জন্য ইনপুট ফিল্ড, তাই আমি নেম রাখলাম। ঠিক আছে, এটার আরো ইউজিং পারপাস আছে। এটা PHP-র ক্ষেত্রে আমাদের সার্ভার সাইডে যখন ডাটা পাঠানো হয় এই নাম ধরে ডাটাগুলো চেনা হয়, আপনারা বললে এখন বুঝতে পারবেন না। এরপরে আমাদের আরেকটা ফিল্ড দেওয়া যেতে পারে এর সাথে, সেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে আমি লিখলাম প্লিজ রাইট ইওর নেম। ঠিক আছে, প্লিজ রাইট ইওর নেম। প্লেস হোল্ডারের কাজ হচ্ছে ওর ভিতরে ইনপুট ফিল্ডের ভিতরে একটা কথা লেখা থাকে না, প্লিজ এন্টার ইওর নেম বা সামথিং, এই ধরনের কিছু একটা লেখা শুরু করলে ওটা আবার রিমুভ হয়ে যায়। এই ধরনের কোনো কিছু করার জন্য আমরা যেটা ইউজ করি সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। আমরা এইটুকু করার পরে সেভ করে একটু রিলোড করলে দেখেন আমাদের নেম আছে, তারপরে প্লিজ রাইট ইওর নেম লেখা আছে। আমি যদি লেখা শুরু করে এটা ভ্যানিশ হয়ে গেল, দেখছেন? এইটা হচ্ছে আমাদের কি বলে প্লেস হোল্ডারের কাজ। আমি আপাতত প্লেস হোল্ডারটা একটু কাট করে রাখতেছি কিছু সময়ের জন্য। এরপরে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ভ্যালু। ভ্যালুর কাজ হচ্ছে আমরা ইনপুট ফিল্ডে বাই ডিফল্ট হিসাবে কোনো একটা ভ্যালু যদি সেট করে দিতে চাই সেটা আমরা বলে দিতে পারি, যেমন হচ্ছে রহিম। আমি ভ্যালুতে যখন আমি রহিম হিসাবে সেট করছি, দেখেন এখানে আমার একটা রহিম দেখাচ্ছে। আমি যদি লেখা শুরু করি রহিম কিন্তু চলে যাচ্ছে না, আমি আবার এটাকে রিমুভ করে নতুন কিছু লিখতে পারতেছি। তাহলে আমি আবার যদি রিলোড করে আবার রহিমটাই ফিরে আসতেছে। এই রহিমটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়েছে, একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, সেটার নাম হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এরপরে আমরা কোনো একটা ফিল্ডকে রিকোয়ার্ড করতে পারি। রিকোয়ার্ড মানে অবশ্যই সেটার ভ্যালু দিতে হবে। হ্যাঁ, ওই ফিল্ডের ভ্যালু অবশ্যই দিতে হবে। এই ধরনের কোনো কিছু আমরা যদি দিতে চাই তাহলে আমাদের এখানে বলে দিতে হবে, সেটার নাম হচ্ছে রিকোয়ার্ড নামের কথাটা বলে দিতে হবে। ঠিক আছে, রিকোয়ার্ড নামের একটা কথা বলে দিতে হবে। আর এরপরে আমরা আরেকটা এখানে দেখেন এই যে যতগুলো আছে না, আমরা এতগুলো সব ইউজ করতে পারি। যেগুলো এখান থেকে আমাদের আরেকটা ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে রিড অনলি। রিড অনলি নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। রিড অনলির কাজ হচ্ছে আমাদের ওই ফিল্ডটাকে শুধু রিড করতে দিবে। দেখেন এই ফিল্ডটা শুধু রিড করতে দিচ্ছে, এর ভিতরে আমি কিছু লিখতে পারতেছি না। আপনি কিছু যদি এখানে জাস্ট এইভাবে রাখবেন, আপনি কোনো একটা ভ্যালু দিয়ে রাখবেন, ওখানে লিখতেই দিবেন না, তাহলে আপনাদেরকে যে অ্যাট্রিবিউটটা দিতে হবে সেটার নাম রিড অনলি। এছাড়াও আমাদের ম্যাক্স সাইজ, মিন সাইজ, তারপরে মিনিমাম, ম্যাক্স, এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ওগুলো ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমি রিড অনলিটাকে উঠিয়ে দিলাম, কারণ আমি ফিল্ডে তো কিছু একটা ইনপুট দিতে দিব। আমি এখানে সেকেন্ড রো দিব। হ্যাঁ, পরের একটা রো দিলাম, এই রো এর ভিতরে কলাম দুইটা হবে, দিলাম। দুইটার মধ্যে প্রথম কলাম যেটা হবে সেটাতে হবে হচ্ছে আমাদের ইমেইল, এবং পরের কলাম যেটা থাকবে সেটাতে আমাদের হবে কি একটা ইনপুট ফিল্ড। সেই ইনপুট ফিল্ডের টাইপ একটা থাকবে, সেই টাইপটা হচ্ছে আমরা ইমেল টাইপের ডাটা যদি ইনপুট দিতে চাই ইমেল টাইপের, তাহলে আমাদের দিতে হয় ইমেইল, টাইপ হয় ইমেইল। ইমেল টাইপের ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাদের টাইপ বলে দিতে হয় ইমেইল, আর নাম আমি দিলাম মনে করেন ইমেইল হিসাবে, এটা ইমেল অ্যাড্রেস হবে। এটা আমরা রিকোয়ার্ড করতে পারি, না করলে হবে। জাস্ট আমি প্রথমটাতে আপনাদের বোঝানোর পারপাসে ওগুলো কথা বলেছি। ঠিক আছে, এরপরে আমাদের পাসওয়ার্ড নামের একটা ফিল্ড আছে, সেটা তৈরি করার জন্য আমি আরেকটা রো নিলাম। রোর ভিতরে কলাম দুইটা হবে, দুইটা কলাম নিলাম।
নিয়ে প্রথম কার্ডটার জন্য আমি লেবেলটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, এবং পরে আমাদের একটা ইনপুট ফিল্ড হবে, ইনপুট ফিল্ডের কি হবে একটা টাইপ। পাসওয়ার্ড নামে ডাটা আমরা ইনপুট নেওয়ার জন্য যে টাইপটা দিতে হয় সেটার নাম হচ্ছে পাসওয়ার্ড, এবং নেম একটা দিলাম, সেটা মনে করেন পাসওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, আমি ওখানে একটা ফিল্ড অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডেট অফ বার্থ আমরা নিতে পারি। ঠিক আছে, ডেট অফ বার্থ আমরা নিতে পারি। তো ওই ধরনের যদি আমি একটা কিছু নিতে চাই, সেটার জন্য আরেকটা রো নিলাম। রো এর ভিতরে কলাম হবে দুইটা, সরি, পাসওয়ার্ডের নিচে এই যে একটা রো, এটা আরেকটা নিচের রো না, বুঝতে পারতেছেন না? পাসওয়ার্ডের নিচে আমি রাখলাম হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, এটার জন্য আমি আরেকটা ইনপুট ফিল্ড দিলাম, ইনপুট ফিল্ড, এটা টাইপ হবে হচ্ছে ডেট। ঠিক আছে, এবং ডেটের কাজ কি হয় আমরা একটু পরে দেখব, সমস্যা নাই। নেম একটা দিব, সেটা হচ্ছে মনে করেন ডেট অফ বার্থ, ডিওবি দিলাম। আমি একটু সময় আপনাদেরকে দেবো, জাস্ট আউটপুটটা একটু দেখে নেই কীরকম আসে। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমাদের ডেট অফ বার্থ ইনপুট দেওয়ার জন্য এরকম একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডারও ওপেন হচ্ছে। ঠিক আছে, মোজিলা ফায়ারফক্সে কিন্তু এরকম ক্যালেন্ডার ওপেন হয় না। এখান থেকে আমরা হচ্ছে ইয়ার এই সেই এগুলো চুজ করেও নিতে পারি। ঠিক আছে, আর এখানে আমার প্রথমে দেখাচ্ছে 14 ফেব্রুয়ারি 2017, এটা হচ্ছে এখানকার ফরম্যাট অনুযায়ী দেখাচ্ছে। এই যে আমি যে ফরম্যাটটা এখানে চুজ করে রাখছি, আমার ঘড়ি যে ফরম্যাটে থাকবে এটা সেইভাবেই নেবে। ওকে, আপনারা এটা একটু তৈরি করে নেন, আর পাশাপাশি হচ্ছে ব্রেকটা নিয়ে নেন। আমাদের কাজটা করতে হবে এখন। এরপরে আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিচ্ছি, সেটার নাম দিচ্ছি মনে করেন আরেকটা রো। একটা মিস্টেক হয়ে গেছিল যে আমাদের ফোন নাম্বার নেওয়ার জন্য একটা ইনপুট ফিল্ড দরকার ছিল, এটা আমাদের দেওয়া হয় নাই। তো আমি এখানে ফোন নাম্বার হিসাবে একটা ইনপুট ফিল্ড দিলাম। হ্যাঁ, ফোন নাম্বারের জন্য আমি ইনপুট ফিল্ডের ভিতরে যখন ইনপুট টাইপ দিলাম, এখানে আমাদের একটা টাইপ ইউজ করতে হবে নাম্বার। ঠিক আছে, আর নেম হিসাবে আমি লিখলাম হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার এখানে আমি দিলাম। এরপরে আরেকটা ফিল্ড আমাদের আছে, সেই ফিল্ডটার নাম হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস ফিল্ডটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের একটু ডিফারেন্ট টাইপে আসতে হবে। রোর ভিতরে আমাদের কলাম হবে, কলামটা ডুপ্লিকেট, এবং এখানে অ্যাড্রেস। এই অ্যাড্রেস ফিল্ডটা আমাদের তৈরি করার জন্য, ওরকম বড় করে তৈরি করার জন্য যে ট্যাগটা লাগে সেটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া নামের আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, এই টেক্সট এরিয়া ট্যাগটা ইউজ করলে আমাদের ওরকম একটা ফিল্ড চলে আসবে বড়, যেখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। হ্যাঁ, আমরা একটু রিলোড করে দেখি, দেখেন এখানে বড় আসছে, কিন্তু আপনার দরকার মনে করেন এইরকম একটা বড় লেখার জন্য, এরকম একটা বড়। ঠিক আছে, তো এরকম যদি আপনার কোনো সময় প্রয়োজন হয়, তাহলে আমাদের এই টেক্সট এরিয়ার ভিতরে আর একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটার নাম হচ্ছে কলস। কলস মানে আপনি কতগুলো কলাম বরাবর স্ট্রেসড করতে যাচ্ছেন, আর একটা হচ্ছে রোজ, কতগুলো রো বরাবর স্ট্রেস করতে যাচ্ছেন। রো মানে আমাদের এইটা, আর কলাম মানে এইটা। তাহলে আমরা রো ধরলাম মনে করেন 10টা বেশি হয়ে যাবে, 7 দিলেই হবে। আর কলাম ধরলাম মনে করেন 40। এটা যদি আমরা দেই, তাহলে দেখেন একটু খেয়াল করেন, আমাদের ফিল্ডটা এরকম হয়েছে, একটু বড় হয়েছে। আমাদের এরকম আরও বড় দরকার, তাহলে মনে করেন 40-এর জায়গায় করে ফেলেন 80। দেখেন এই বরাবর আর একটু বড় হয়ে যাবে, দেখছেন? তো এইভাবে আমরা এই ফিল্ডটাকে ছোট বড় বিভিন্ন ধরনের কাজ করতে পারি।
কি প্লেস হোল্ডার দেওয়া যায় মনে হয়, আমি একটু ট্রাই করে দেখি। এখানে প্লেস হোল্ডার দিতে হবে ওই ধরনের কিছু হলে। এন্টার হওয়ার কথা না, যাবে সব জায়গাতে যতগুলো ইনপুট ফিল্ড আছে, ইনপুট INPUT ওগুলোতে ইউজ করা যাবে। এই তো এন্টার ইওর অ্যাড্রেস আছে তো, আপনি প্লেস হোল্ডার ভুল করছেন, প্লেস হোল্ডার দিয়ে এটা করা যায়। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি, এটা করলে এটা হয়, ওটা করলে সেটা হয়, ওটা করলে এই রকম হয়। আপনারা কোথায় কোনটা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। আপনার ওয়েবসাইট দেখে যদি ডিজাইন করতে চান তাহলে ওয়েবসাইট দেখবেন, দেখে করবেন, অথবা অন্যভাবে করলে করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের হচ্ছে ডিভিশন সিলেক্ট করার জন্য একটা ড্রপ ডাউন হবে, সেটার জন্য আমি আরেকটা রো নিব। লজিক সেম, প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে রো, রো এর ভিতরে কলাম দিতে হবে। কলামের দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আমাদের কলামের যেটা হচ্ছে আমাদের টাইটেল, যেটা সেটা টাইটেলটা দিতে হবে, টাইটেলটার নাম হচ্ছে ডিভিশন, ডিভিশন টাইটেল দিলাম। এবং এরপরে আমাদের কি করতে হবে, একটা ড্রপ ডাউন হিসাবে ওই ধরনের কাজ করতে হবে। ওইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট নামের একটা ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, সিলেক্ট, সিলেক্টের ভেতরে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা সিলেক্ট অপশন এবং অপশন গ্রুপ নামের একটা কথা আছে। হ্যাঁ, আমরা অপশন ইউজ করতে পারি। অপশনের ভেতরে আমি প্রথমে বলেছিলাম সেটা হবে কি, সিলেক্ট ইওর ডিভিশন, ডিভিশন, সিলেক্ট ইওর ডিভিশন, তার মানে আপনার ডিভিশনটাকে চুজ করেন। এরপরে আমি মনে করেন একটা ডিভিশনের নাম লিখলাম ঢাকা, তারপরে রাজশাহী, আমি চাইলে এর নিচেই চিটাগং দিতে পারবো, চিটাগং না চিটাগং। এইটার ফলে আমি একটু আউটপুট দেখে আপনাদেরকে লেখার সুযোগ দিচ্ছি, সমস্যা নেই। এটার ফলে আপনি দেখেন এখানে আমাদের ডিভিশন চুজ করার এরকম অপশন দিবে। হ্যাঁ, ওকে, আপনারা লিখেন ডিভিশনের ভিতরে ডিস্ট্রিক্ট দেওয়া যাবে না, আমাদের অন্যভাবে কাজ করা যায়। ডিভিশনের রেসপেক্টে ডিস্ট্রিক্ট চুজ করার অপশন দিতে পারি, সেটা আমি ঢাকা চুজ করার সাথে সাথে আমার ঢাকা ডিভিশনের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেগুলো চুজ করার অপশন দিবে। এটা করার জন্য আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ঠিক আছে, অথবা যে কোয়েরি জানতে হবে, সেটা পরবর্তীতে। আমরা HTML শিখতেছি, আমি এখনো CSS এ হাত দিতে দেইনি আপনাদেরকে, আমি জাভাস্ক্রিপ্টে যাব নাকি। তো এখানে আমরা ওই জেন্ডারের জন্য রেডিও বাটন নিয়ে কাজ করব, সেটার জন্য আমাদের হচ্ছে আরেকটা রো নিতে হবে। রো এর ভিতরে আমাদের কলাম হবে, কলামের টাইটেল যেটা হবে জেন্ডার। ঠিক আছে, এই জেন্ডার আমি নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে, এসি থেকে তো ফ্যানের বাতাসই ঠান্ডা দেখতেছি, এতক্ষণ গরমে ছিলাম, সেটাই তো, সব বন্ধ করে দিয়ে দিবেন আর আমাকে গরমে রাখবেন। ইনপুট একটা ফিল্ড দিতে হবে। হ্যাঁ, এই ইনপুট ফিল্ডের ভেতরে আমাদেরকে টাইপ যেটা থাকবে সেটা বলে দিতে হবে কি, রেডিও, মানে ওই যে গোল একটা বাটন থাকবে ঠিক এরকম, একটু আউটপুট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে এরকম গোল বাটন, এখানে ক্লিক করলে সিলেক্ট হবে এই ধরনের, আপনারা দেখেন এই রেডিও বাটনের পরে আমাদের দিতে হবে কি মেইল, ঠিক আছে, তারপরে পরেরটাকে রেডিওই থাকবে এবং এটার নাম হবে ফিমেল, এবং নাম এখানে একটা দিতে পারেন, যে কোনো একটা কিছু, এখানে পাশে একটা নাম দিতে পারেন, নাম দিলাম মনে করেন জেন্ডার, এখানেও নাম দিলাম হচ্ছে জেন্ডার। প্রথমটাতে মেল, পরেরটাতে ফিমেল রাখলাম। হ্যাঁ, অবশ্য মেয়েরা প্রথমটাতে ফিমেল রাখে আর পরেরটাই মেল রাখে। না না না, আসলে
ওয়েবসাইট যখন ডিজাইন করা হয়, ছেলে যদি ওয়েবসাইটটা তৈরি করে এরকম জেন্ডার সিলেকশনে যদি কোনো কিছু করে থাকে, তাহলে সেটাতে মাস্ট বি থাকে হচ্ছে মেল প্রথমে, আর মেয়েরা যদি এই কাজটা করে রাখে তাহলে ফিমেলটাই তারা চেষ্টা করে সামনে রাখা ম্যাক্সিমাম। এটা হচ্ছে ওই যে কমন সেন্স থেকে চলে আসে। আমরা একটু খেয়াল করলে দেখেন, আমরা এখানে মেল চুজ করতে পারতেছি, ফিমেলও চুজ করতে পারতেছি, ঠিক আছে। তবে দেখেন একসাথে আমি দুইটা কিন্তু চুজ করতে পারবো না, যে কোনো একটা। এই আমি যদি একসাথে দুইটা চুজ করার অপশন দিতে চাই, তাহলে আমাদের এই নেমটা দুইটার আলাদা আলাদা দিতে হবে। যদি আমি দুইটার আলাদা আলাদা নাম দেই, দেখেন আমার দুইটাই চুজ করার অপশন দিবে, দেখেন দুইটাই। বাট আমরা সবসময় চেষ্টা করব একই ধরনের নাম দেওয়ার। রেডিও বাটন দিয়ে আমরা একই টাইপের ডাটা, মানে অনেকগুলো ডাটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার অপশন রাখতে পারি। কি হয়ে গেছে? এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট, যেটা এটা লেখার জন্য আমাদের আরেকটা রো দিতে হবে। এই রো এর ভিতরে হবে হচ্ছে আমাদের আরেকটা কলাম। কলামের ভেতরে আমাদের যে ভ্যালুটা হবে সেটার নাম হচ্ছে যে ইন্টারেস্ট। এবং এই টিডির ভেতরে আমাদের আবার একটা ইনপুট ফিল্ড দিতে হবে। সেই ইনপুট ফিল্ডটার একটা টাইপ হবে, সেই টাইপটার নাম হবে হচ্ছে চেকবক্স, ঠিক আছে। আমি এটা দিলাম হচ্ছে ফেসবুক, এবং পরেরটা দিলাম হচ্ছে ইউটিউব। হ্যাঁ, আমি এটার একটা নাম দিলাম হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের সংক্ষেপে লিখলাম ইন্টারেস্ট, ঠিক আছে। এই দেওয়ার পরে আপনি খেয়াল করেন এখানে আমাদের ইন্টারেস্ট চলে আসছে, দেখছেন। এটাতে আমরা কিন্তু একসাথে অনেকগুলোই সিলেক্ট করতে পারবো, এগুলোকে চেকবক্স বলা হয়। এরকম আপনার যতগুলো ইন্টারেস্ট আছে সবগুলো এখানে দিতে পারেন। এরপরে আমাদের যে ফিল্ডটা ছিল আই এগ্রি উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটার জন্য আমি একটা রো ক্রিয়েট করব। রো ক্রিয়েট করে প্রথমে একটা কলাম রাখবো এবং সেটাকে ব্ল্যাঙ্ক, এবং পরে যেটা থাকবে সেটাতে আমরা একটা ইনপুট ফিল্ড দিব। সেই ইনপুট ফিল্ডের একটা টাইপ হবে, টাইপটা হবে চেকবক্স, আর নেম দিলাম হচ্ছে এগ্রি, এবং এখানে সবার শেষে বলে দিলাম আই এগ্রি উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে, শেষ। এবং সবার শেষে আমাদের যেটা আছে একটা বাটন আছে, বাটন তৈরি করার জন্য আরেকটা রো নিলাম, রোর ভিতরে একটা কলাম নিলাম, কলামটা ডুপ্লিকেট, এবং শেষেরটাতে আমি একটা ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডের একটা টাইপ দিব। এখানে আমাদের বাটন তৈরি করার জন্য আমরা তিন ধরনের ইনপুট ফিল্ডের টাইপ দিতে পারি, একটা হচ্ছে সাবমিট, একটা রিসেট, আর একটা হচ্ছে বাটন, ঠিক আছে। ফর্মকে আমরা সাবমিট করার জন্য যদি কাজ করতে চাই তাহলে আমাদের টাইপ দিতে হয় সাবমিট। আমি সাবমিট রাখলাম, আর ফর্মের একটা নাম হবে, সেই নামটা রিপ্রেজেন্ট করার জন্য ভ্যালু দিলাম হচ্ছে সাবমিট, ঠিক আছে। এবং আমরা ওখানে আরেকটা বাটন রাখি নাই, আমি এখানে আরেকটা বাটন দিচ্ছি, সে বাটনের নাম হবে হচ্ছে রিসেট করার জন্য বাটন, তাই আমি এটাকে রাখলাম হচ্ছে রিসেট হিসাবে, এবং সাবমিটের পরিবর্তে আমি এটাকে করে দিলাম হচ্ছে রিসেট, ঠিক আছে। একটু স্টপ রাখেন। আমি যদি দেখি এখন আমাদের পুরো ফর্মটা মোটামুটি রেডি। আমরা এখানে কোনো কিছু ইনপুট দিলাম, এখানে কিছু একটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি রিসেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ফর্মের সব ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখছেন। রিসেটের কাজ হচ্ছে এইটা। আর সাবমিট করার সাথে সাথে আমাদের ফর্মগুলো সাবমিট হবে, একটু খেয়াল করেন আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে, এই যে দেখেন
পরে এইচটিএমএল এর এতখানি কোনো ক্ষমতা নাই, আপনারা এইটুকু তৈরি করে নেন।